হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর ট্যাক্সেশন থেকে ইনকাম ফ্রম স্যালারির পার্ট কিউজির পার্টটা শুরু করতে যাচ্ছি। এটা আমাদের ট্যাক্সেশনের ইনকাম ফ্রম স্যালারির পার্ট 2টা হতে চলেছে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে, স্যার আপনি এই পার্ট 2টা শুরু করুন তাড়াতাড়ি, পার্ট কিউজিটা বুঝতে পারছি না। তো তার জন্য আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি। এবং তোমরা যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখো ইনকাম ফ্রম স্যালারি থেকে, সেখানে আমি কি করে হাউস রেন্ট অ্যালাউন্সেস ক্যালকুলেট করতে হয় এবং চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের স্যালারি কি, গ্রস স্যালারি কি করে বার করতে হয়, ইনকাম ফ্রম গ্রস স্যালারি কি করে বার করতে হয়, সমস্ত কিছু আমি বুঝিয়েছিলাম। তো ওই ভিডিওটা দেখে এসে তোমরা এই ভিডিওটা দেখো। ওই ভিডিওটার লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে এবং তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখবে। তোমাদের যা পারকিউজিটস নিয়ে যাদের প্রবলেম হচ্ছিল তারা খুব ইজিলি বুঝতে পেরে যাবে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, পারকিউজিট যেটাকে বাংলাতে আমাদের কি বলা হয়ে থাকে, বেতন পূরক। ঠিক আছে, বেতন পূরক কি? বেতন পূরক হলো কর্মচারীকে নিয়োগকর্তার পক্ষ থেকে প্রদান করা অতিরিক্ত সুবিধা যা নিয়মিত বেতন বা মজুরি ছাড়াও দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এবং বেতন পূরকের মধ্যে কি কি থাকতে পারে? বিনামূল্যে বাসস্থান, কোম্পানির গাড়ি ইত্যাদি। এটা কি আমরা যে অ্যালাউন্সেস শিখেছিলাম না, অ্যালাউন্সেস কি ছিল? আমাদের স্যালারিরই একটা পার্ট অ্যালাউন্সেস, মানে কি একটা নির্দিষ্ট কোনো কারণবশত আমাদের কি করা হয়, টাকা দেওয়া হতো, সেটাকে আমাদের অ্যালাউন্সেস বলা হতে পারে। যেরকম আমাদের হাউস রেন্ট অ্যালাউন্সেস ছিল, ঠিক আছে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস ছিল। এগুলো আসলে কি ছিল? এগুলো ছিল আমাদের বাড়ি ভাড়ার জন্য, ঠিক আছে, আমাদের সন্তান সন্ততির পড়াশোনার জন্য। কিন্তু পারকিউজিসটা কি হয়ে থাকে জানো? আমাদের লাইফটাকে ভালো করার জন্য, আরো লাক্সারি দেওয়ার জন্য। ঠিক আছে, এবং এটা কি হতে পারে? টাকাতেও হতে পারে এবং কাইন্ডেও হতে পারে। মানে কি, এই যে বিনামূল্যে বাসস্থান দেওয়া, কোম্পানির গাড়ি দেওয়া, এইগুলো আমাদের কি বলতে হবে না, পারকিউজিস বলতে পারে। যেরকম কোনো সেলফোন ইউজ করতে দেওয়া, বড় বড় কোম্পানিতে ফ্রিতে ল্যাপটপ ইউজ করতে দেওয়া থাকে না, যারা প্রাইভেট বিভিন্ন ফার্মসে কাজ করে তাদেরকে এরকম সুবিধা দেওয়া থাকে, পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটিস থাকে। এগুলো কি আমাদের যে স্যালারি দিচ্ছে, স্যালারি তো পাচ্ছে, তার সাথে সাথে আমাদের কি হচ্ছে, এগুলো এক্সট্রা ফ্যাসিলিটিস, এগুলোকেই আমাদের কি বলা হয়ে থাকছে, পারকিউজিটস বলা হয়ে থাকছে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে ধরো একজন এমপ্লয়ি আছে, সে কি করলো, সে বললো যে তার 50,000 টাকা কি ছিল, মাইনা ছিল। ঠিক আছে, 50,000 রুপিস সে মাইনা পেতো। ওকে, এবার যে এমপ্লয়ার মানে তার যে মালিক, সে বললো তোমাকে আমি 50,000 টাকা দেবোই না, তোমাকে কি করবো, তুমি যা চাইবে, ধরো আগে তোমার 50,000 টাকা মাইনা ছিল, তুমি যা চাইবে, মানে কিছু কিনতে চাইলে, কোথাও ঘুরতে চাই, সেই সমস্ত জিনিস আমি কি করবো, তোমাকে দিয়ে দেবো। ওকে, এর ফলে কি হলো, ওরা ট্যাক্স দিতে হচ্ছে না। ঠিক আছে, তাই না? তো সে কি করছে, সে বলছে এখানেই খরচা করেছি, আপনি ওই পেমেন্টটা করে দিন। এর ফলে কি, তার কোনো ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে না। ঠিক আছে, এই সব কারণবশত সরকার কি করছে, যে আমাদের যে জিনিসপত্রগুলো যে নিচ্ছে, ব্যবহার করছে, এইগুলোতে একটা মূল্য আছে, এগুলোতে একটা কি আছে, মূল্য আছে বা ভ্যালু আছে। ঠিক আছে, তো তার জন্য যে স্যালারি ধরো পেলো, স্যালারি তো পেলো, তার জন্য আমরা বিভিন্ন ক্যালকুলেশন আগের পার্টে করলাম, যে হাউস রেন্ট অ্যালাউন্স থেকে কি বাদ যাবে, এই যাবে, এই সমস্ত নিয়ে আমাদের কোন টাকাটার উপর ট্যাক্স চাপাবো সেটা আমরা বার করলাম। ওকে, ওটাকে তো আমরা ইনকাম ফ্রম স্যালারি বলে থাকি। কিন্তু এই পার্টে আমরা কি বার করব, যে যেই জিনিসগুলো লাক্সারি গুলো সে ইউজ করছে, যেন বিনামূল্যে বাসস্থান, কোম্পানির গাড়ি, এইগুলোর ভ্যালু বার করবো। এইগুলোর ভ্যালু বার করলে আমরা কি করবো, যে আমাদের ইনকাম ফ্রম স্যালারির পার্টে সেখানে অ্যাড করবো। ঠিক আছে, তো এই ভ্যালু বার করার চ্যাপ্টারটাই আমাদের কি পারকিউজিটস বলে বলা হচ্ছে, এবং এটাকে আমাদের কি বলা হয় থাকে, যে এক্সট্রা লাক্সারি আমরা পেয়ে থাকি, সেটাকে আমাদের পারকিউজিটস বলে। তোর একটা মূল্য আছে। ওকে, এটা আমাদের ট্যাক্স ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হয়। ওকে, এবার দেখো কি বলেছে, বেতন পূরকগুলোকে কোন কোন শ্রেণীতে ভাগ করা যায়। বেতন পূরকগুলোকে 3টে শ্রেণীতে ভাগ করা যায়, মানে পারকিউজিটসকে 3টে শ্রেণীতে ভাগ করা। এক, সব ধরনের কর্মচারীর ক্ষেত্রে করযোগ্য ট্যাক্সেবল যেই পারকিউজিটস এর ভ্যালুটা, নির্দিষ্ট কিছু স্পেসিফিক এমপ্লয়ের ক্ষেত্রে ট্যাক্সেবল যেই পারকিউজিটসটা, আর সব ক্ষেত্রে ট্যাক্স ফ্রি যেই পারকিউজিটসটা, আমরা সেইগুলো আলোচনা করব। ঠিক আছে, কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আমাদের তো পারকিউজিটস অনেক হয়ে থাকে, প্রচুর হয়ে থাকে, যে কোনো গাড়ি দিচ্ছে, ঠিক আছে, বাড়িতে থাকার জন্য দিচ্ছে, এডুকেশন ইত্যাদি অনেক কিছু হয়ে থাকে। কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে মেনলি দুটো পারকিউজিটস নিয়ে আমাদের আলোচনা হবে। একটা হলো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বা অ্যাকোমোডেশন প্রোভাইডেড এর কনসেশনাল রেট, একটা হয়ে থাকে এডুকেশন ফ্যাসিলিটিস। ঠিক আছে, যেটা আমাদের কি আছে, রুল 3(1) এ আছে। আর পারকিউজিটসটা আমাদের কি হয়ে থাকে, 17(2) তে। ওকে, এই সেকশনের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এবার কি জানবো, এবার জানবো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বা অ্যাকোমোডেশন প্রোভাইডেড এট কনসেশনাল রেট। ওকে, মানে আমি কি বললাম, যে আমরা স্যালারি পাচ্ছি, তো স্যালারির মধ্যে বেসিক আছে, তারপর ডিএ আছে, তারপর কথার কথা বলছি কমিশন আছে, ইত্যাদি ইত্যাদি আছে। ঠিক আছে, বোনাস আছে। এবার এইগুলো নিয়ে তো আমাদের একটা স্যালারি হচ্ছে। এবার তোমাকে হাউস রেন্ট অ্যালাউন্সেস দিল না, হাউস রেন্ট অ্যালাউন্সেস বদলে কি বলে দিল, যে তুমি যেই জায়গাতে ভাড়া থাকতে, সেখানে তোমাকে একটা টাকা দিত, বাড়ি ভাড়া হিসাবে 10,000 টাকা দিত। এবার সেই টাকাটাকে তুমি পুরো ট্যাক্সের মধ্যে নেবে কিনা, সেটা আমাদের হাউস রেন্ট অ্যালাউন্সেস ক্যালকুলেশন আছে। কিন্তু তার বদলে বললো তোমাকে একটা বাড়ি থাকতে দিয়ে দিল। ঠিক আছে, এবার এইটারও তো একটা মূল্য আছে, এই যে থাকছো তারও তো একটা ভ্যালু আছে। তো সেই কোন ভ্যালুটাকে আমরা নিয়ে আমরা ট্যাক্সের জন্য নেব, মানে টোটাল যে আমাদের ট্যাক্সেবল পার্ট ক্যালকুলেট করব, তার জন্য আমাদের কি করতে হবে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বা অ্যাকোমোডেশন প্রোভাইডেড এর কনসেশনাল রেট, এই পার্টটাকে বার করতে হবে। ব্যাপারটা বোঝা না গেল? তো আগে বেসিক স্যালারি, ঠিক আছে, তো আগে বেসিক, ডিএ, কমিশন, বোনাস এইসব ছিল। এখন এইচআর এর বদলে আমাদের কি দিয়ে দিচ্ছে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিয়ে দিচ্ছে। মানে কি, আমাদের বাড়ি ভাড়া ছাড়া একটা বাড়ির মধ্যে আমাকে থাকতে দিয়ে দিচ্ছে, বা অ্যাকোমোডেশন প্রোভাইডেড অ্যাট কনসেশনাল রেট, মানে খুবই কম মূল্যে। ধরো মার্কেটের মধ্যে 10,000 চলছে, তোমাকে ওই বাড়ি ভাড়াটা হতো 2,000 টাকায় নিচ্ছে, মানে অনেক কম, 8,000 টাকা কম মূল্যে। ঠিক আছে, এরকম জিনিসের কি করতে, ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, যে কত দাঁড়াচ্ছে, মানে যেই তুমি বাড়িটার মধ্যে থাকছো, ব্যবহার করছো, সেই অনুযায়ী তুমি যে থাকলে সেখানে বাড়িটারি ভাড়া দিলে, মানে তার মূল্যটা কত আছে, সেই মূল্যটাকে নিয়ে আমাকে কি করতে হবে, ট্যাক্সের মধ্যে এন্টার করাতে হবে। ঠিক আছে, তো এটার জন্য একটা বড় নিয়ম আছে। ঠিক আছে, ওই বড় নিয়মটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ওকে,
চলো এটা বুঝে নেওয়া যাক। তো সর্বপ্রথম দেখো, আমাদের রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ক্যালকুলেট করার জন্য আমাদের এমপ্লয় মানে যে ব্যক্তি কাজ করছে, তো তার প্রকারটা জানতে হবে কি ধরনের এমপ্লয় হয়। তিনটে এমপ্লয় প্রধানত হয়। একটা হয় কি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজ, একটা হয়ে থাকে গভর্নমেন্ট এমপ্লয়, একটা হয়ে থাকে কি প্রাইভেট এমপ্লয়। ঠিক আছে, তার মানে স্যার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বা অ্যাকোমোডেশন প্রোভাইডার আর কনসেশনাল রেট, এইটার ভ্যালু বার করার জন্য আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সেই নিয়মের মধ্যে আমাদের সর্বপ্রথম আগে জানতে হবে আমাদের এখানে এমপ্লয় কত ধরনের হয়ে থাকে। আমাদের তিন ধরনের এমপ্লয় দেখতে পেলাম, একটা হলো হাইকোর্টের জাজ, সুপ্রিম কোর্টের জাজ, একটা হলো গভর্নমেন্ট এমপ্লয়, একটা হলো প্রাইভেট এমপ্লয়। তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজের ক্ষেত্রে যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হয়ে থাকে, তো সেটা আমরা ট্যাক্সের ক্যালকুলেশনে ধরবোই না। কেন? সেটা ফুললি এক্সেমটেড, বোঝা গেল? সেইটা আমরা কোনো কিছু ট্যাক্সের মধ্যে ধরবোই না, ওটা পুরো ছাড়, ওই টাকাটাকে নেওয়া হবে না। এবার ঘটনা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ের মধ্যে আসলে, ঠিক আছে, তার মানে আমরা কি দেখলাম, তিনটে এমপ্লয় হয়ে থাকে, একটা হয়ে থাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজ, গভর্নমেন্ট এমপ্লয় এবং প্রাইভেট এমপ্লয়। এবার গভর্নমেন্ট এমপ্লয় ক্ষেত্রে আসলে কি করতে হবে, তিনটে কন্ডিশন থাকবে। একটা হলো আনফার্নিশড, একটা থাকবে ফার্নিশড, একটা থাকবে কি কনসেশনাল রেট। ওকে, তো আনফার্নিশড থাকলে মানে যে ঘরটার মধ্যে থাকতে দিয়েছে সেটার মধ্যে যদি কোনো আসবাবপত্র বা কোনো ফার্নিচার না থাকে, তাহলে কোন ভ্যালুটাকে নেব আমরা, লাইসেন্স ফিটাকে নেব। কি থাকবে, একটা লাইসেন্স ফি বলা থাকবে, সেটাকেই আমরা কনসিডার করব। ওকে, হয়ে গেল এই পার্টটা। ঠিক আছে, তারপর যদি থাকে সেটা ফার্নিশড, ঠিক আছে, তখন আমরা কি করব, তখন আমাদের দুটো কন্ডিশন চেক করতে হবে। একটা কি, এটা কি এমপ্লয়ারের দ্বারা ওন করা, মানে যেই ঘরটাকের মধ্যে থাকতে দিয়েছে তার যে ফার্নিচারটা আছে সেটাকে কি এমপ্লয়ার দ্বারা ওন করা, ওকে, নাকি সেটা রেন্ট করা। ব্যাপারটা বোঝানো গেল, যে আমাদের যেই ঘরটার মধ্যে থাকতে দিচ্ছে সেই ঘরের মধ্যে যে ফার্নিচার গুলো রাখা আছে, যদি ফার্নিচার দেওয়া ঘর থাকে, তখন আমাদের চেক করতে হবে যে ওই ফার্নিচার গুলো কি যে মালিক তার নিজের নাকি ভাড়া করা। যদি নিজের হয়ে থাকে তাহলে এ পার্টের সাথে ফার্নিচারের 10% ভ্যালুকে অ্যাড করতে হবে। আর যদি ভাড়া করা হয়ে থাকে তাহলে এ পার্টের সাথে অ্যাকচুয়াল রেন্টকে অ্যাড করতে হবে। এটার মানে কি, এ পার্ট মানে হলো এই যে আনফার্নিশড ভ্যালুটাকে বার করতে হবে, যেটা আমাদের হয়ে থাকবে কি লাইসেন্স ফি। ধরো একটা অঙ্ক তোমাদের নিলাম এরকম করে, আমি এক্সাম্পল তো করেছি কিন্তু আগে একটা রাফে দেখাচ্ছি। ধরো একজন মিস্টার এক্স আছে, একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি আছে। ওকে, এবার সে বলছে সে একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন পাচ্ছে, ঠিক আছে, এবং সেটা কি আছে, ফার্নিশড আছে। তখন কি করতে হবে, সর্বপ্রথম আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে লাইসেন্স ফি বলে দেওয়া থাকবে। ঠিক আছে, ধরো লাইসেন্স ফি আছে ধরো প্রত্যেক মাসে 10,000 টাকা, তাহলে বছরে ট্যাক্স ক্যালকুলেশন হয়, তাহলে 12 দিয়ে করলে কত হলো, 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা লাইসেন্স ফি এর ভ্যালু হলো। এবার তার সাথে কি আছে, ফার্নিচারও দেওয়া আছে। এবার ফার্নিচারটা ওর নিজের, তাহলে কি হবে, ফার্নিচারের ভ্যালু এরকম বলা আছে কত, 10,000 টাকা। ওকে, তাহলে আমরা কি করব, এই 1,20,000-এর সাথে কি করবো, 10,000-এর 10%-কে অ্যাড করবো। 10,000 10% কত, 1,000 টাকা। তাহলে আমাদের পার্কিউজিটস এর ভ্যালু কত হয়ে গেল, 1,21,000 টাকা। ব্যাপারটা বোঝানো গেল? তাহলে এইভাবে আমাদের পার্কিউজিটস এর ভ্যালু বার করতে হবে। এবার যদি সেইটা আমাদের বলে দিয়েছে যে মিস্টার এক্স একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, সে একটা মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন পাচ্ছে কিন্তু আনফার্নিশ, তার কোনো ফার্নিচার নেই, তাহলে কি করব, তাহলে ভ্যালুটা তখন পার্কিউজিটস এর কি হয়, এই শুধু 1,20,000-টাই পার্কিউজিটস এর ভ্যালু হয়ে যাবে। ব্যাপারটা বোঝানো গেল? এবার যদি বলে দেয় যে ফার্নিশ কিন্তু সেটা রেন্ট আছে, ঠিক আছে, ধরো প্রত্যেক মাসে 5,000 টাকা করে ফার্নিচারের রেন্ট দিতে হচ্ছে, তাহলে 5,000 ইন্টু 12 কত হয়ে গেল, 60,000 টাকা। ওকে, তাহলে তখন আমাদের কি হয়ে যাবে, পার্কিউজিটস এর ভ্যালু 60,000 টাকা রেন্ট দিল প্লাস 1,20,000 টাকা, তাহলে কত হয়ে গেল, 1,80,000 টাকা। ঠিক আছে, তাহলে আমি তিনটে এক্সাম্পল নিলাম। তার মানে খুবই সিম্পল ব্যাপার, যখন আমাদের এমপ্লয়ের মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়ি বলে থাকবে তখন আমাদের কি দেখতে হবে, সেটা আনফার্নিশড আছে নাকি ফার্নিশড আছে। যদি আনফার্নিশড থাকে তাহলে একটা লাইসেন্স ফি বলা থাকবে, সেই টাকাটাই নিয়ে নেবো। আমাদের উদাহরণের ক্ষেত্রে মিস্টার এক্স একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, তার হলো একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিয়েছে, সেটা আনফার্নিশড ছিল। তখন কি হয়ে যাবে, যে লাইসেন্স ফিটা আছে সেটা আমরা 12 দিয়ে গুণ করে দেবো, অঙ্কের মধ্যেই দেওয়া থাকবে, তো 1,20,000, তাহলে সেইটা আমাদের কি হলো, পার্কিউজিটস এর ভ্যালু বা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালু। ওকে, তারপর যদি ফার্নিচার দেওয়া থাকে তাহলে চেক করতে হবে সেটা নিজের নাকি ভাড়া করা। যদি নিজের থাকে তাহলে একটা ফার্নিচারের ভ্যালুও বলা থাকবে, তার 10% আমাদের বার করতে হবে, সেইটা কি এর সাথে যুক্ত করে দিতে হবে। দেখো লিখেছি এখানে চারটার মধ্যে, চারটা ফলো করলেই বুঝতে পেরে যাবে। A+10, এ মানে কি, এই যে আমাদের প্রথমে লাইসেন্স ফিটা তো বার করতেই হবে, তার সাথে 10% যুক্ত করে দিয়ে 1,21,000 হয়ে গেল। এবার তো আরেকটা সিচুয়েশন নিলাম, এটা রেন্ট করা ছিল, ধরো 5,000 টাকা করে প্রত্যেক মাসে রেন্ট দেয়, তাহলে টোটাল 12 মাসের রেন্টটা বার করলাম, তার সাথে আমাদের কি ওই আনফার্নিশড মানে এই ভ্যালুটাকে বার করতে হবে, এই আনফার্নিশডটাকে যোগ করে দিলাম, সেটা হয়ে গেল আমাদের কি পার্কিউজিটস এর ভ্যালু। বোঝা গেল? তাহলে এইটা খুবই সিম্পল ব্যাপার, অতটাও কমপ্লেক্স না, আমাদের খালি নিয়মটাকে মনে রাখতে হবে, আমাদের খালি জাস্ট কি চারটাকে মনে রাখতে হবে। আমাদের এমপ্লয়িটাকে চেক করতে হবে, সেটা কি যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যা যায় তাতে কোনো চিন্তাই নেই, কোনো ভ্যালু ক্যালকুলেশনের দরকার নেই, পুরো ছাড়। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে দেখতে হবে এটা আনফার্নিশড, ফার্নিশড নাকি কনসেশনাল রেট। আনফার্নিশড হলে আমাদের খালি লাইসেন্স ফিটা আসবে, ঠিক আছে, আর যদি ফার্নিশ থাকে তাহলে চেক করতে হবে এটা নিজের নাকি ভাড়া। যদি নিজের হয় লাইসেন্স ফিটার সাথে মানে এক বছরের লাইসেন্স ফিটাকে নিয়ে তার সাথে আমাদের কি 10% ফার্নিচার ভ্যালুকে অ্যাড করে দিতে হবে। আর যদি এটা আমাদের ভাড়া থাকে তাহলে ওই লাইসেন্স ফিটা এক বছরে নিয়ে মানে এ পার্টটা মানে আনফার্নিশডের ভ্যালুটাকে বার করে তার সাথে অ্যাকচুয়াল রেন্ট, মানে ধরো ওই ফার্নিচারের জন্য যত রেন্ট দিচ্ছে আমাদের ক্ষেত্রে
5,000 ইন্টু 12 60,000 টাকা, 1,80,000 এই পার্টটার জন্য আসলো। ওন্ড হলে আমাদের আসলো 1,21,000, আর যদি খালি ফার্নিচার ছাড়া থাকে তাহলে লাইসেন্স ফিটা 1,20,000। ওকে, তো এইটাই তোমাদের অঙ্কের মধ্যে দেওয়া যাবে। তো তারপরটা কি আছে, কনসেশনাল রেট। এটার মানে কি, আমার মার্কেটের মধ্যে 10,000 টাকা ভাড়া চলছে বাড়ির। এবার আমি ধরো এমপ্লয়ার, আমি আমার এমপ্লয়িকে কি 2,000 টাকা প্রত্যেক মাসের ভাড়াতে থাকতে দিয়েছি, এইটাই তো, এটাকেই আমাদের বলে। তো এই জিনিসটাকে আমাদের কি বলে, কনসেশনাল রেট। এবার ঘটনা হচ্ছে এর ক্ষেত্রে পার্কিউজিটস মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালুটা কি করে বার করব, খুবই সিম্পল। এ অথবা বি মাইনাস রেন্ট পেড, মানে এ অথবা বি মাইনাস রেন্ট পেড মানে সর্বপ্রথম আমাদের এমপ্লয়িতে চেক করতে হবে, গভর্নমেন্ট এমপ্লয়ি যখনই আসবে তখন কি যদি কনসেশনাল রেটে থাকে আগে চেক করে নিতে হবে এটা আনফার্নিশ নাকি ফার্নিশ। ধরো আমরা এখানে উদাহরণটা নিলাম, কথার কথা এটা আমাদের আনফার্নিশ ছিল, তাহলে আনফার্নিশড এর ক্ষেত্রে কি বললাম, লাইসেন্স ফিজ অনলি, তাই তো। তাহলে আমাদের লাইসেন্স ফিজের ভ্যালু কত বেরিয়েছে, 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা আমাদের লাইসেন্স ফিজের ভ্যালু বেরিয়েছিল, ঠিক আছে। তার থেকে কি মাইনাস করতে হবে, কত টাকা রেন্ট পেড করছি, মানে 1 বছর 2,000 টাকা করে প্রত্যেক মাসে, তাহলে 12 দিয়ে গুণ করলে কত, 24,000 টাকা। তার মানে কত, 96,000 টাকা আমাদের কি হয়ে যাবে পার্কিউজিটস এর ভ্যালু। ওকে, এবার যদি এটা ফার্নিচার দেওয়া থাকে তাহলে সেম ভাবে বার করতে হবে, ওন বাই এমপ্লয়ার নাকি রেন্টেড বাই এমপ্লয়ার, তাহলে ওইভাবে বার করতে হবে। তখন এ প্লাস 10% অফ ফার্নিচার, তখন কি হয়ে যাবে 1,21,000, 1,21,000 মাইনাস আমাদের কি হয়ে যাবে 24,000 টাকা। ওকে, এবার যদি রেন্ট দেওয়া হয়ে থাকে তাহলে 1,80,000 বেরিয়েছিল, তাহলে 1,80,000 থেকে আমাদের কি বাদ দিতে হবে, 24,000 টাকা বাদ দিয়ে দিতে হবে। ওকে, তাহলে 1,80,000 থেকে 24 বাদ দিয়ে দিলে আমাদের কত পড়ে থাকবে, 1,56,000 টাকা পড়ে থাকবে। তাহলে বোঝা গেল, তাহলে আমাদের তিনটে কন্ডিশন আমরা দেখালাম। একটা কি, যদি আনফার্নিশ থাকে তাহলে লাইসেন্স ফিটাকে নিয়ে নেবো, যদি ফার্নিশ থাকে ওন বাই এমপ্লয়ার চেক করতে হবে, যদি ওন বাই এমপ্লয়ার থাকে তাহলে এটা নিতে হবে, যদি রেন্টেড থাকে তাহলে এটা নিতে হবে, হয়ে গেল। এবার যদি কনসেশনাল রেটে থাকে তাহলে এ অথবা বি চেক করতে হবে, তার থেকে কতটা রেন্ট পেড করে সেটা মাইনাস করতে হবে। তবে লাইসেন্স ফি যদি থাকে তাহলে ওইটা হিসাব করে এ বার করে আমাদের মাইনাস করে দিতে হবে, এখানে বললাম যে 96,000 একটা উদাহরণ হলো। তারপর যদি এটা ফার্নিচারের দেওয়া থাকে তাহলে চেক করে, যদি ওন্ড থাকে তখন আমাদের কি হয়ে যাবে, এই 1,21,000 থেকে মানে ওন্ডের ভ্যালুটা বার করতে হবে, বার করে তারপর আমাদের কি বাদ দিতে হবে কতটা আমরা রেন্ট পেড করেছি। আর যদি রেন্টেড থাকে তখন রেন্টেড এর ভ্যালুটাকে বার করে তার থেকে আমাদের কি মাইনাস দিতে হবে। তাহলে তিনটে 96, 97, 1,56,000 তিনটে বেরোলো। ওকে, তাহলে এইটাই হলো আমাদের কি সিম্পল, যে পার্কিউজিট মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালু কি করে আমরা বার করতে পারবো, যে গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে তিনটে কন্ডিশনে। ঠিক আছে, এবার আমাদের কি জানতে হবে, এবার জানতে হবে আমাদের প্রাইভেট এমপ্লয়ারের ক্ষেত্রে আমরা কি করে বার করবো। ঠিক আছে, প্রাইভেট এমপ্লয়ারের ক্ষেত্রেও তিনটে পার্ট থাকবে, কি কি, একটা থাকবে আনফার্নিশড, একটা থাকবে ফার্নিশড, আর একটা থাকবে কি কনসেশনাল রেট। ঠিক আছে, তিনটে পার্ট থাকবে। তাহলে আনফার্নিশড এর জন্য আমাদের ওয়ার্কিং দেওয়া আছে, নিচে চেক করতে হবে, এবং ফার্নিশড এর জন্য সেমই করতে হবে, এই এ পার্টটাকে বার করে তার সাথে 10% ফার্নিচারের ভ্যালু যদি এমপ্লয়ারের দ্বারা নিজের থাকে, এবং যদি সেটা রেন্টের থাকে তাহলে এই পার্টটাকে বার করে অ্যাকচুয়াল রেন্ট, এবং কনসেশনাল রেটটার ক্ষেত্রে সেম, এ অথবা বি যেই পার্টটা হচ্ছে সেটার ভ্যালু বার করে রেন্ট পেডটাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, তার মানে ফার্নিশ এবং কনসেশনাল রেট গভর্নমেন্ট এমপ্লয়ি প্রাইভেট এমপ্লয়ের ক্ষেত্রে দুটোই সেম। ঠিক আছে, কিন্তু ফার্স্ট পার্টটা আমাদের যেটা গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে বার করা খুব ইজি হচ্ছিল, কি করছিলাম, জাস্ট লাইসেন্স ফিটাকে নিয়ে আমরা কি করে দিচ্ছিলাম, 12 দিয়ে গুণ করে দিচ্ছিলাম, মানে 1 বছরের লাইসেন্স ফিটাকে বার করে নিচ্ছিলাম, সেটাকে বেস করে আমরা যদি ফার্নিচার দেওয়া থাকে, যদি ওন্ড হয় তাহলে 10% ফার্নিচার ভ্যালু অঙ্কেই দেওয়া থাকবে, আর যদি রেন্ট হয় তাহলে রেন্টটা আমাদের যোগ করে নিতে হবে। তারপর আমরা কনসেশনাল রেট থাকলে এ অথবা বি যেই কেসটা হচ্ছে, এ হলো ধরো এই পার্টটা হয়ে গেল, তারপর বি এর মধ্যে তারপর এই পার্টটা হলো হয়ে, তারপর যেইটা কেসটা হচ্ছে তার থেকে আমরা কি রেন্ট পেডটা বাদ দিয়ে দেবো। কিন্তু আমাদের প্রাইভেট এমপ্লয়ের ক্ষেত্রে ফার্নিশড এবং কনসেশনাল রেটে সেমই প্যাটার্ন, এইভাবে সেমই ভাবে বার হবে, কিন্তু এটা বার করা এখানে ক্রুশিয়াল, মানে এই আনফার্নিশড এর ভ্যালু, মানে প্রথমে যে ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালুটা বার করা সেটা ক্রুশিয়াল, সেটা কি করে করতে হয় চলো দেখা যাক। আমি কি বলেছি, ক্যালকুলেশন অফ প্রাইভেট এমপ্লয় রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন। ঠিক আছে, তো এবার দেখো এখানে একটা অনেকটা বড় রুল আছে, সেই রুলটা কি, সর্বপ্রথম সিম্পল ব্যাপার হলো আমাদের আগে একটা রুলই হতো। ঠিক আছে, এটাকে আমরা ওল্ড রুল বলি, মানে আগে একটা রুলই ফলো হতো, কিন্তু 2023 সালের সেপ্টেম্বর 1-এ আমাদের একটু চেঞ্জেস আসে, এই পার্কিউজিটস এর ভ্যালুটা মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বার করার ভ্যালুটাকে আমাদের মধ্যে একটু চেঞ্জেস আসে। কি চেঞ্জেস আসে, সর্বপ্রথম আমাদের অ্যাসেসমেন্ট ইয়ারটা আমাদের কি চলছে এখন, 2024-25 চলছে, তাই তো, 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার চলছে। তো আমরা কোন ইয়ারের বার করবো, 2023-24 বার করবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের দুটো রুলকে ফলো করতে হবে। কি কি রুল, একটা আছে হলো ওল্ড রুল, আর একটা আছে হলো আমাদের নিউ রুল। দুটো রুলকে মেনে আমাদের করতে হবে। সেটা কি, দেখো সর্বপ্রথম ওল্ড রুলে কি হবে, যেই আমাদের আনফার্নিশ জিনিসটা দিয়েছে এবার সেইটার কি চেক হবে, সেই বাড়িটা আমাদের ওন নাকি রেন্টেড। যদি হলো ওন থাকে এমপ্লয়ারের দ্বারা, যদি এমপ্লয়ারের নিজের বাড়ি হয়ে থাকে তাহলে কি করতে হবে, ভালো করে দেখো, পি গ্রেটার দেন 25 লাখ 15% অফ 5 মান্থ স্যালারি, 10 লাখ থেকে 25 লাখ হলে 10% অফ 5 মান্থ স্যালারি, যদি 10 লাখের কম হয় তাহলে 7.5% অফ 5 মান্থ স্যালারি। এটার মানে কি, এখানে পি মানে হলো পপুলেশন, পি মানে হলো পপুলেশন। ওকে, তো আমাদের
রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রাইভেট এমপ্লয়ের ক্ষেত্রে বার করতে গেলে আমাদেরকে কি চেক করতে হবে? আমাদের চেক করতে হবে দুটো রুল। একটা কি হলো ওল্ড রুল, একটা কি করতে হবে নিউ রুল। ওল্ড রুল অনুযায়ী প্রথম 5 মাস আমাদের ওল্ড রুলে হবে, ঠিক আছে? প্রথম 5 মাসের ভ্যালু আমাদের ওল্ড রুলে চলবে এবং পরবর্তী 7 মাসের ভ্যালু আমাদের নিউ রুলে চলবে। মানে ধরো কারোর স্যালারি আসলো, ঠিক আছে? কথার কথা বলছি, স্যালারি একটা দেওয়া আছে, ঠিক আছে, 1 লাখ টাকা, ঠিক আছে? তাহলে 5 মাসের স্যালারি মানে 5/12 এইটা করলে যত ভ্যালু আসে সেটা আমাদের কি ওল্ড রুল অনুযায়ী হবে, ঠিক আছে? এবং 7 মাসের স্যালারি আমাদের কত হবে, এর যে ভ্যালুয়েশনটা হবে সেটা আমাদের নিউ রুল অনুযায়ী হবে। ব্যাপারটা বোঝা গেল? ওকে। তো কি বলছে ওল্ড রুলে, কি বলছে ওল্ড রুলে? বলছে আমাদের যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালুটা হবে সেটার ক্ষেত্রে দুটো চেক করতে হবে। এক্ষেত্রে কি ওন্ড আছে নাকি রেন্টেড আছে। যদি ওন্ড থাকে তাহলে আমাদের জনসংখ্যা কি হতে হবে, 25 লাখের যদি বেশি হয় সেই এলাকায়, তাহলে 15% হবে 5 মাসের স্যালারি, সেইটা হবে আমাদের কি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালু। বোঝা গেল? আর যদি জনসংখ্যাটা 10 লাখ থেকে 25 লাখের মধ্যে হয় তাহলে 10% হবে 5 মাস স্যালারি, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালু। আর যদি জনসংখ্যাটা 10 লাখের কম হয় তাহলে 7.5% হবে 5 মাসের স্যালারি, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালু। বোঝা গেল? এবার ঘটনা হলো কি, যদি এবার সেটা নিজের না হয়ে থাকে, ভাড়া হয়ে থাকে, তখন কি করতে হবে? দুটোর মধ্যে যেটা কম হবে সেটাকে নিতে হবে। কি নিতে হবে? 5 মাসের যে রেন্টটা পেড করা হয়েছে এবং 15% অফ 5 মাস স্যালারি, ঠিক আছে? তো 5 মাসের স্যালারির 15% অথবা রেন্ট পেড যত হয়েছে 5 মাসে যেটা কম সেইটা হলো আমাদের কি হবে, আমাদের পারকিউজিটস এর ভ্যালু। এটা প্রথম 5 মাসের ক্যালকুলেশন করা হয়ে গেল। ওকে। এর পরের 7 মাসের কিভাবে ক্যালকুলেট হবে? সিম্পল, নিউ রুল অনুযায়ী হবে। 40 লাখের যদি বেশি হয় জনসংখ্যা তাহলে 10% হবে 7 মাসের স্যালারির। যদি 15 থেকে 40 লাখের মধ্যে হয় তবে হবে 7.5% অফ 7 মাসের স্যালারি। এবং যদি 15 লাখের কম হয় তাহলে 5% হবে 7 মাসের স্যালারি। ওকে। যদি নিজের বাড়ি থাকে। যদি ভাড়া হয় তাহলে দুটোর মধ্যে একটা, তাহলে কি 7 মাসে যে রেন্টটা পেড করেছে এবং 10% অফ 7 মাসের স্যালারি, 7 মাসের যে স্যালারিটা ক্যালকুলেট করা হয়েছে তার 10% নিতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে আমাদের কি মনে রাখতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে মনে রাখতেই হবে, কিছু করার নেই। আমি একটা বেসিক মানে আমি একটা প্র্যাকটিক্যাল অঙ্ক দেখাবো, এখন তো এই নিয়মটা বলছি, তারপর তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে স্যালারির মানে কি হবে? বেসিক, ডিএ, কমিশন, অল ট্যাক্সেবল অ্যালাউন্সেস, এনি মনিটারি বেনিফিট আদার দেন পারকিউজিটস। এই ক্ষেত্রে স্যালারি হবে কি বেসিক, ডিএ, কমিশন এবং যতগুলো অ্যালাউন্সেস এর ট্যাক্সেবল হয়েছে, মানে এইচআর এর যত পার্ট ট্যাক্সেবল হয়েছে, সিই এর যত পার্ট ট্যাক্সেবল হয়েছে, মানে যতগুলো ট্যাক্সেবল অ্যালাউন্সেস এবং কোনো মনিটারি বেনিফিট যেটা পারকিউজিটস না, ঠিক আছে, বেতন পূরক না, সেগুলো সব অ্যাড করে আমাদের স্যালারি ধরা হবে। যেরকম আমরা এইচআর এর ক্ষেত্রে স্যালারি কি নিতাম? বেসিক প্লাস ডিএ প্লাস পার্সেন্টেজ কমিশন, এই পার্টটা নিতাম তো। ওকে। তো এই ক্ষেত্রে স্যালারি কি নেবো? বেসিক, ডিএ, কমিশন এবং অল ট্যাক্সেবল অ্যালাউন্সেস এবং এনি মনিটারি বেনিফিট আদার দেন পারকিউজিটস, ঠিক আছে? তো আমি আরেকবার সামারাইজ করে দিই। তাহলে আমাদের ক্ষেত্রে কি, যখনই আমাদের বার করতে বলবে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালুটা, ওকে, আমাদের প্রাইভেট এমপ্লয়ারের ক্ষেত্রে, তখন আমরা কি করব? আমাদের স্যালারিটাকে দুটো পার্টে ভাগ করে নেব। ধরো আমাদের স্যালারি আছে 1 লাখ টাকা, ঠিক আছে? এবার দুটো পার্টে ভাগ করে নেবো, একটা হলো 5 মাসের, একটা হলো 7 মাসের, ঠিক আছে? 5 মাসের পার্টটা আমরা ওল্ড রুল নিয়ে করব এবং 7 মাসের পার্টটা নিউ রুল নিয়ে করব। তো ওল্ড রুলের মধ্যে কি আছে আমাদের চেক করতে হবে, এটা আমাদের নিজের মানে ওন্ড নাকি এমপ্লয়ারের নাকি রেন্টেড। যদি ওল্ড থাকে তাহলে একটা জনসংখ্যা চেক করতে হবে। সিম্পল, কি চেক করতে হবে? যদি ওল্ড থাকে আমাদের একটা জনসংখ্যা চেক করতে, জনসংখ্যাটা কি সব থেকে হাইয়েস্ট কত যাবে? 25 লাখ। ওল্ড রুলে কি হবে? 25 লাখ। যদি 25 লাখের বেশি থাকে তাহলে এরকম 25 লাখ থাকলে 15%, 10 থেকে 25 লাখ থাকলে আমাদের 5 কমে যাবে 10%। এবং যদি আমরা 10 লাখের কম হয়ে থাকে, ঠিক আছে, 10 লাখের কম হয়ে থাকে তখন কি 5 কমবে না 7.5, তখন 7.5%। এটা যদি ওন্ড হয়ে থাকে, হয়ে গেল। এবার যদি ভাড়া থাকে তখন এইটা পুরো এলিমিনেট হয়ে যাবে। ওকে। তখন আমরা কি করবো? চেক করবো 5 মাসের যে রেন্টটা পেড করা হয়েছে এবং যে 5 মাসের স্যালারিটাকে আলাদা করলাম না, এক্ষেত্রে যে 5 মাসের স্যালারিটাকে যে বার করলাম তার 15% আমাকে নিতে হবে, ঠিক আছে? ধরো এটা তো ভ্যালু হলো 20,000, এটার ভ্যালু হলো 10,000, তখন কি হয়ে যাবে? এই 10,000 টাকা আমরা কনসিডার করছি, এটা হলো সব থেকে কম হবে। বোঝা গেল? ঠিক আছে, এটার ক্ষেত্রে এরকম হবে। আর যদি আমাদের ওন থাকে তখন আমরা জনসংখ্যা নেব। 7 মাসের ক্যালকুলেশনও সেরকম। যদি আমাদের বলা হয়ে থাকে নিজে, তখন কি করতে হবে? জনসংখ্যা দেখতে হবে, ঠিক আছে? তো নিউ নিয়মে কি আছে, তখন হয়ে যাবে 40 লাখের যদি বেশি থাকে তাহলে তখন ম্যাক্সিমাম 10%, আগেরটা কি ছিল 15%। এবং 40 থেকে মানে 15 থেকে 40 লাখ হলে আমাদের কি হবে? 7.5%, এটা আড়াই আড়াই করে কমছে। এবং 15 লাখের থেকে যদি কম হয়ে থাকে তখন হয়ে যাবে আমাদের কি 5%, ঠিক আছে? আমাদের হয়ে থাকে ভাড়া, তখন আমাদের কি করব? 7 মাসে যতটা পেমেন্ট করেছি এবং 10%, তখন আর 15% হবে না। আগের নিয়মে কি ছিল? 15%, ঠিক আছে?
আগের নিয়মে কি ছিল 15%, তখন 10% হবে 7 মাসের স্যালারি। আর স্যালারি এক্ষেত্রে আমরা কি বার করবো, বেসিক ডিএ কমিশন এবং ট্যাক্সেবল অ্যালাউন্সেস এবং এনি মনিটারি বেনিফিট। ওকে, আর তারপর যদি আমাদের বলে থাকে যে হলো এটা আমাদের রেন্টেড ছিল মানে ফার্নিশ ছিল, তখন তো সেম ওই ফার্নিচারের ভ্যালু 10%, রেন্ট থাকতো তখন এই পার্টটা পুরো বার করে তার মধ্যে অ্যাকচুয়ালি যেরকম আগে গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে করলাম, যদি কনসেশনাল রেট থাকে তখন এ অথবা বি যেইটা হচ্ছে তখন আমাদের কি তার থেকে যে রেন্টটা পেড করে সেটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার তাহলে চলো প্র্যাকটিক্যাল কিছু অঙ্ক নিয়ে দেখা যাক যে আমাদের কি করতে হবে। ওকে, তাহলে এবার দেখো আমরা একটা অঙ্ক নিয়ে নিয়েছি, কি বলছে এক্সাম্পল 1 বলেছে কম্পিউট দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। ঠিক আছে, প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। ঠিক আছে, এটা কি বলেছে মুম্বাইতে প্রোভাইড করেছে। ঠিক আছে, এবং রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার 5,000 পার মান্থ এবং ফার্নিচার কস্টিং আমাদের কত বলে দিয়েছে 15,000 টাকা। তো আমাদের চেক পয়েন্ট কি, সবার প্রথমে এমপ্লয়ারকে জানতে হবে, এমপ্লয়ারটা কিছু বলেনি তার মানে এটা কি আমাদের প্রাইভেট এমপ্লয়ার হয়ে গেল। এবার চেক করতে হবে এটা আমাদের কি আছে, ফার্নিশড আছে আনফার্নিশড আছে, এটা আমাদের চেক করতে হবে। তো ফার্নিশড আছে, ওকে ফার্নিশড আছে, ওকে হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এর সাথে ফার্নিশ তো হয়ে গেল কিন্তু এইখানে যে ঘরটা থাকতে দিয়েছে সেটা আমাদের কি রেন্ট ফ্রি, দেখো রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার আমাদের বলে দিয়েছে কত 5,000, তাহলে এটা রেন্টেড আছে। ওকে, তাহলে আমাদের চার্টে চলে যেতে হবে, আমাদের প্রাইভেট এমপ্লয়ি আছে। ঠিক আছে, এবার ফার্নিশড আছে, ফার্নিশড আছে এবং এটা কি কিভাবে বার করতে হয়, ফার্নিশটাকে কি বার করতে হয়, ফার্নিশটা নিজেরই ফার্নিচার আছে। ঠিক আছে, ভাড়াটা হলো আমাদের কিসের, যে বাড়িটা ও ভাড়া দিচ্ছে, ফার্নিচারের ভাড়া না, তাহলে ওন বাই দ্য এমপ্লয়ার। তাহলে কি হবে, এটা এ বার করতে হবে, তার সাথে 10% কি করতে হবে, ফার্নিচার ভ্যালু অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে কি করে বার করবো, তাহলে চলে আসো এটাকে বার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের স্যালারিটাকে দুটো পার্টে ভাগ করে দিতে হবে। স্যালারিটা আমরা হবে, ঠিক আছে, সেটাকে আমাদের কি করতে হবে, একটা 5 মাসে একটা 7 মাসে ভাগ করে দিতে হবে। তো স্যালারি মানে আমরা কি জেনেছিলাম এক্ষুনি, স্যালারি মানে জেনেছিলাম কি বেসিক ডিএ কমিশন এবং অল ট্যাক্সেবল অ্যালাউন্সেস এবং এনি মনিটারি বেনিফিট। তাহলে দেখো এখানে স্যালারিটাকে ভাগ করেছি। ঠিক আছে, তো স্যালারিটা বার করেছি বেসিক স্যালারি, দেখো এখানে অঙ্কতে বলে দিয়েছিল, লাস্টের পার্টটাতে আমি স্কিপ হয়ে গেছিল, বেসিক স্যালারি নোট বেসিক স্যালারি এত, ডিআরএস অ্যালাউন্স এত, কমিশন এত। ঠিক আছে, তাহলে বেসিক স্যালারি আমাদের বলে দিয়েছে, ডিএ বলে দিয়েছে এবং কমিশন আমাদের এই যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বার করার জন্য যেই স্যালারিটাকে ধরতে হবে সেই অনুযায়ী বেসিক ধরতে হবে, ডিএ ধরতে হবে এবং কমিশন যা দেওয়া আছে 1,80,000 টাকা। তো এটাকে 5 মাস বার করলাম, 1,80,000 ইন্টু 5/12 75,000 বেরিয়ে গেল এবং 7 মাসের বার করলাম 1,05,000 টাকা, দুটো বেরিয়ে গেল আলাদা আলাদা করে। এবার আমাকে কি করতে হবে, এই 75,000 মানে প্রথম 5 মাসেরটা নিয়ে আমাদের ওল্ড নিয়মে ফেলতে হবে, আর পরে 7 মাসেরটা আমাদের কি করতে হবে, নিউ নিয়মে ফেলতে হবে। ওকে, তাহলে ওল্ড নিয়মে ফেলি। ঠিক আছে, কি প্রথম 5 মাসেরটা কি বলেছে, কি বলেছে যদি ওন থাকে তাহলে এইটা, কিন্তু আমাদের কি বলে রেন্টেড, তাহলে আমাকে কি চেক করতে হবে 5 মাসের যেই রেন্টটা দিয়েছে এবং 15%, 5 মাসের স্যালারি 15% যেটা কম বলেছে না, লিস্ট অফ দ্য অল্টারনেটিভ। তাহলে দেখো এখানে তাই করেছি, পার্টিকুলার রুপিস রুপিস 1 নম্বর ফর ফার্স্ট 5 মান্থ লিস্ট অফ দ্য অল্টারনেটিভ ইজ দ্য পারকিউজিট ভ্যালু। তাহলে কি 15% অফ স্যালারি 75,000 15%, 11,250 এটা বেরিয়েছে এবং রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার দেখো বলে দিয়েছিল 5,000 টাকা করে, তাই না, রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার 5,000 টাকা করে, তাই 5 মাসে কত হচ্ছে 25,000 টাকা। এর মধ্যে কোনটা কম, 11,250 টাকা, এটাকে ধরতে হবে। ঠিক আছে, তারপরে 7 মাসটা কি করতে হবে, নতুন নিয়মে করতে হবে। নতুন নিয়ম কি বলেছে, দেখো এটা রেন্টেডই আছে তার জন্য নতুন নিয়ম কি 7 মাসের রেন্ট এবং 10%, এক্ষেত্রে 15 হবে না 10%, তাহলে 10% কি করতে হবে, 7 মাসের স্যালারি নিতে হবে। তাহলে 10% অফ স্যালারি 7 মাসের, দেখো 1,05,000 কেন 75 হলো না, কেন আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম, দেখছো 1,05,000 ভ্যালুটা আমাদের কি আছে, এটাই তো আমাদের আছে যে হলো 7 মাসের ভ্যালুটা 7/12 করে, তার 10% 10,500 এবং রেন্ট পেড বাই দ্য এমপ্লয় 5,000 ইন্টু 7, কোনটা কম 10,500, তাহলে টোটালটাকে যোগ করে আমাদের এক বছরে বেরিয়ে গেল 21,750। এবার কি করতে হবে, এটা তো বেরিয়ে গেল এ পার্টটা, মানে যেটা আমাদের উপরে দেখিয়েছিলাম না যে এ পার্টটা বেরিয়ে গেল। ওকে, এবার কি করতে হবে, তার সাথে কি প্রাইভেট এমপ্লয়ি ফার্নিশড আছে। ঠিক আছে, তাহলে কি ওন বাই এমপ্লয়ি, ফার্নিচারটা নিজের দ্বারাই আছে, ঘরটা ভাড়া ছিল তার জন্য আমরা এই পার্টটা বার করলাম। এবার কি করে 10% ফার্নিচার ভ্যালু অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 10% ফার্নিচার ভ্যালু আমাদের কত হচ্ছে, বলে দিয়েছিল 15,000 টাকার ফার্নিচার, অ্যাড ফার্নিচার ভ্যালু 10%, 15,000 10% কত 1,500 টাকা। ঠিক আছে, তাহলে এইটা আমাদের হয়ে যাবে কি আমাদের পারকিউরিটসের ভ্যালু বা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালু। ঠিক আছে, 23,250 টাকা। ওকে, তাহলে এইভাবে তোমাদের কি করতে হবে, পারকিউরিটস মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালু আমাদের বার করতে হবে। ওকে, তো খালি ফরম্যাটটার মধ্যে তোমরা ফেলে দেবে, যদি আমাদের থাকে প্রাইভেট এমপ্লয়ার তখন আমাদের এইভাবে বার করতে হবে, আর যদি গভর্নমেন্ট থাকে এইভাবে বার করতে হবে, যেইভাবে এই ফরম্যাটটা তোমাদের ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, এইটা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ওকে, তাকে এক্সাম্পল 2 একটা নিয়ে নিয়েছি, কি বলেছে কম্পিউট দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। ঠিক আছে, অ্যাকোমোডেশন অফ সোদপুর, এই দিকটার নজর রাখবে, এই যে জায়গাটার নাম যে বললাম, ওন বাই দ্য এমপ্লয়ার ইজ প্রোভাইডেড বাই টু দি এমপ্লয়ার, ফেয়ার রেট এত 20,000 টাকা করে প্রত্যেক মাসে, বেসিক বলে দিয়েছে, ডিএ বলে দিয়েছে, প্রজেক্ট অ্যালাউন্সেস বোনাস কমিশন বলে দিয়েছে। তো প্রথম কথা কিছু বলেনি, তার মানে এটা আমাদের কি প্রাইভেট এমপ্লয়ি। ঠিক আছে, এবার কি চেক করতে হবে, তারপরেরটা আমাদের চেক করতে হবে এটা আমাদের কি ফার্নিশড আছে নাকি আনফার্নিশড, তাহলে আমাদের আনফার্নিশড আছে। ঠিক আছে, আনফার্নিশডটা বার করতে হবে। ঠিক আছে, এবং যে জায়গাটা দিয়েছে সেটা আমাদের কি নিজের নাকি ভাড়া, এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে ওন্ড বাই বলেছে নিজের, তাহলে ওন্ড, তার মানে আমরা চার্টে চলে যাই। ঠিক আছে, তো চার্টে আমাদের কি আছে, দেখো সর্বপ্রথম আমাদের প্রাইভেট এমপ্লয়ি আনফার্নিশড আছে,
ঠিক আছে, এবং এটা কি আছে আমাদের আনফার্নিশড এর মধ্যে কি আছে আমাদের নিজের আছে, ঠিক আছে, নিজের, তার মানে আমাদের কি করতে হবে, ওন্ড বাই এমপ্লয়ার, এই পয়েন্টটাকে এবার হাইলাইট করতে হবে। ঠিক আছে, তার মানে সবার প্রথমে আমরা স্যালারিটাকে দুটো পার্টে ভাগ করব, যেটা আমরা করে আসছি। তাহলে স্যালারি কি নেবো, যে টাকাগুলো দিয়ে রেখেছিল 1,80,000, 10,000, 16,000, 1,20,000, 24,000, 3,50,000 টাকা। এই যে এখানে যে বলা ছিল না যে বেসিক, ডিএ, প্রজেক্ট অ্যালাউন্স, স্যালারি এক্ষেত্রে সমস্ত কিছু হবে। ওকে, সব থেকে বড় এক্ষেত্রেই ধরা হবে স্যালারিটাকে। ঠিক আছে, পারকিউজিটস এর ক্ষেত্রে হয়ে গেল কমিশন অন টার্নওভার, এই সমস্ত কিছু নিয়ে টিয়ে। এবার কত হলো, 3,50,000। তাহলে এর 5 মাস বার করতে হবে, এইটা হলো, এবং এর 7 মাস বার করতে হবে, এইটা হয়ে গেল। এবার 5 মাসটাকে আমাকে কি করতে হবে, ওল্ড রুলে ফেলতে হবে, এবং 7 মাসটাকে আমাকে কি করতে হবে, নিউ রুলে ফেলতে হবে। তাহলে ওল্ড রুলে কি আছে এবার, ওন্ড আছে। তাহলে আমাদের জনসংখ্যাটাকে এবার ক্যালকুলেট করতে হবে। তাহলে ওল্ড রুলে কি আছে, এবার ওন্ড আছে। তাহলে এবার দেখো এখানে কি বলেছে যে পপুলেশন যদি 25 লাখের বেশি হয় তাহলে 15%, যদি আমাদের 10 থেকে 25 লাখ হয় তাহলে 10%, আর যদি আমাদের 10 লাখের কম হয় তাহলে 7.5%। এবার ঘটনা হচ্ছে আমরা কি করে বুঝবো যে কোন জায়গার পপুলেশন কি আছে, এটা কি আমরা সবসময় মাথার মধ্যে নিয়ে রাখবো? এটা তো করা যাবে না। তার জন্য আমি যখন এইচআরএ ক্যালকুলেট করেছিলাম তখন বলেছিলাম কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং আমাদের কি দিল্লি। ঠিক আছে, এই 4টে জায়গারই পপুলেশন এবং 4টে জায়গাকেই মেনলি আমাদের ট্যাক্সের ক্যালকুলেশনে ধরা হয়। এই 4টে জায়গারই পপুলেশন সব থেকে বেশি ধরা হবে। আর যদি অন্য কিছু বলে তাহলে সবসময় কম পপুলেশনের জায়গা ধরা হবে। আর যদি কিছু বলে যায় স্পেসিফিক পপুলেশন অঙ্কের মধ্যে, তখন আমাদের ওই অনুযায়ী করতে হবে। তাহলে সোদপুর বলেছে, তাহলে এই 4টে জায়গার মধ্যে পড়ছে না, তাহলে এটা আমরা সব থেকে কমেরটা ধরবো। তার জন্য আমরা তাই করেছি। দেখো এখানে বলেছিল ওল্ড নিয়মে কি বলেছিল, যদি 10 লাখের কম হয়ে থাকে তাহলে কি 7.5% বা 5 মাসের স্যালারি, ওইটাই করেছি। তাহলে কি আছে, ফর ফার্স্ট 5 মান্থস 5 মাসের স্যালারি 7.5% নিয়েছি। ঠিক আছে, এবং নিউ নিয়ম অনুযায়ী আমাদের সেমই করতে হবে। এখানে নিজের বয়স, তাহলে পপুলেশন অনুযায়ী দেখতে হবে। তাহলে আমাদের কি আছে, একদম কম, 15 লাখের কম, তার জন্য 5% অফ 7 মাস স্যালারি। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, 5% নিলাম কি আমাদের 7 মাসের স্যালারি, এটা নিয়ে যোগ করে দিলাম। আর তো কিছু ফার্নিচারের ব্যাপার নেই। তাহলে এই ভ্যালুটাই আমাদের কি হয়ে যাবে, ভ্যালু ফর রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, কারণ এক্ষেত্রে ফার্নিচার ছিল না। ঠিক আছে, আমাদের চার্ট অনুযায়ী করতে হবে। যখন আমাদের প্রাইভেট এমপ্লয়ার থাকবে 7 মাস 5 মাসে ভাগ করে, যদি হলো নিজের থাকে তাহলে সেই অনুযায়ী পপুলেশন অনুযায়ী করে যেতে হবে। যদি রেন্টেড থাকে তাহলে দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে, অ্যাকচুয়াল ভাড়া এবং স্যালারির পার্সেন্ট। ওল্ড নিয়মে একটা আলাদা পার্সেন্ট 15, আর নিউ নিয়মে 10%, এইভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। আর যদি ফার্নিচার ভ্যালু থাকে তার সাথে ফার্নিচারের ভ্যালু অ্যাড করে দিতে হবে। ওকে, তারপর লাস্টেরটা দেখো একটা এক্সাম্পল নিয়েছি, সেটা কি আছে, মিস্টার কি নাম কিছু দিন, মিস্টার এক্স ইজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়, হিজ মান্থলি স্যালারি 30,000 টাকা, ডিএ এত, হি ইজ প্রোভাইডেড আনফার্নিশড অ্যাকোমোডেশন এত, লাইসেন্স ফিস পেড বাই দ্য এমপ্লয় 4,000 টাকা। তাহলে আমি কি বলেছিলাম, যদি আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে তাহলে আনফার্নিশড হলে খালি লাইসেন্স ফিটা হয়ে যাবে 12 মাসে। দেখো এখানে সেটাই হয়েছে। তাহলে দি ভ্যালু অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কি হয়েছে, 4,000 ইন্টু 12, 48,000 টাকা। বোঝা গেল? তাহলে আমাদের খালি চার্টটাকে মনে রাখতে হবে। এই চার্টের নিয়ম অনুযায়ী এই চার্টের মধ্যে ফেললেই আমাদের কি হবে, সমস্ত অঙ্ক বেরিয়ে যাবে। যদি আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজ থাকে তাহলে আমাদের কিছুই হবে না। আর যদি আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে তাহলে দেখতে হবে আনফার্নিশড হলে এটা ক্যালকুলেট করে, যদি ফার্নিশড হয় এই প্রথমেটা তো ক্যালকুলেট করতেই হবে, তার সাথে যদি নিজের থাকে তাহলে 10% ফার্নিচার ভ্যালু, যদি রেন্টেড থাকে রেন্টটাকে অ্যাড করে দিতে হবে। আর যদি কনসেশনাল রেটে থাকে এ অথবা বি যেটা হচ্ছে তার থেকে রেন্টটা যেটা পেড করেছে বাদ দিয়ে দিতে হবে। আর যদি আমাদের প্রাইভেট এমপ্লয়ি থাকে তাহলে আমাদের তো সর্বপ্রথম হলো আনফার্নিশের ভ্যালুটাকে তো বার করতেই হবে। আর ফার্নিশ থাকলেও প্রথমটা বার করে তার সাথে যদি নিজের থাকে তাহলে এর মতনই 10% ফার্নিচার ভ্যালু, আর যদি রেন্টেড থাকে তাহলে এটা অ্যাকচুয়াল রেন্ট, আর যদি কনসেশনাল রেটে থাকে এ অথবা বি বার করে তার মধ্যে রেন্ট পেডটাকে মাইনাস করে দিতে হবে। এবার আনফার্নিশের ভ্যালুটা প্রাইভেটে বার করতে গেলে আমাকে কি করতে হবে, অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 মানে যেটা 23-24 প্রিভিয়াস ইয়ারে রিলেটেড আছে, তার জন্য দুটো পার্টে আমাদের কি করতে হবে, ভাগ করে নিতে হবে। সাইডটাকে দুটো পার্টে ভাগ করে নিতে হবে। এটা আমি মুছে দিলাম, কি 5 মাস এবং 7 মাসে ভাগ করে নিতে হবে। তারপর চেক করতে হবে 5 মাসটা আমাদের ওল্ড রুল অনুযায়ী। ঠিক আছে, 5 মাসেরটা আমাদের ওল্ড এবং 7 মাসেরটা হবে নিউ। তাহলে ওল্ড রুল অনুযায়ী যদি ঘরটা যদি নিজের থাকে তাহলে পপুলেশন অনুযায়ী যেতে হবে, যদি পপুলেশন 25-এর কম হয় 15% 5 মাসের স্যালারি, 10 থেকে 25-এর মধ্যে হলে 10%, এবং 10 লাখের কম হলে আমাদের 7.5%। আর যদি রেন্টেড হয়ে থাকে তাহলে দুটোর মধ্যে 5 মাসের যেটা টাকাটা দিচ্ছে এবং 15% অফ 5 মাসের স্যালারি সেটাকে ভাগ করে নিতে হবে। সেটাকে চেক করতে হবে যেটা কম হচ্ছে। আর এবং 7 মাসেরটা কি করতে, নিউ রুলে যদি আমাদের ওন্ড হয়ে থাকে তাহলে এই পপুলেশন অনুযায়ী, এবং যদি আমাদের রেন্টেড হয়ে থাকে তখন সেম দুটোর মধ্যে যেটা কম। আর এই ক্ষেত্রে স্যালারি বলতে আমরা বুঝবো সব থেকে বড়টা বেসিক, ডিএ, কমিশন, অল ট্যাক্সেবল অ্যালাউন্সেস, এবং যদি এনি মনিটারি বেনিফিট থাকে পারকিউজিট ছাড়া। ঠিক আছে, এখানে আমরা উদাহরণ দেখলাম। আমাদের চেক পয়েন্ট রাখতে হবে কোন ধরনের এমপ্লয়ি আগে খুঁজে বার করতে হবে। তারপর দেখতে হবে সেটা হলো ফার্নিশড আছে নাকি, তারপর দেখতে হবে সেই জিনিসটা রেন্টেড আছে নাকি। ঠিক আছে, আর যদি আনফার্নিশড থাকে সেই অনুযায়ী। ঠিক আছে, সমস্ত কিছু আমরা বার করলাম। পরের ক্ষেত্রেও তাই করলাম, প্রাইভেট এমপ্লয়ি আছে এবং আনফার্নিশড আছে এবং ঘরটাও নিজের আছে, তখন আমরা পপুলেশন অনুযায়ী গেলাম। ঠিক আছে, কোনো ফার্নিচারের ভ্যালু ছিল না। আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকে মানে গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে এবং যদি আনফার্নিশড থাকে তখন আমাদের কি করতে হবে, খালি লাইসেন্স ফিটা আমাদের অ্যাড হয়ে যাবে। এইটা আমাদের কি হয়ে গেল, পারকিউজিটস কি করে তোমাদের করতে হবে। তাহলে এই চারটা সবসময় তোমাদের মনে রাখতে হবে, এবং আমি তো খুব ভালো করে বুঝিয়েও দিলাম। ওকে, তারপর আমাদের আরেকটা পারকিউজিটস আছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তো এটা আমাদের হয়ে গেল। আরেকটা আমাদের কি আছে পারকিউজিটস, এটা আমাদের আছে কি, শিক্ষার সুবিধার জন্য বেতন পূরক। সেটা আমাদের কি আছে, ভ্যালুয়েশন অফ পারকিউজিট ইন রেসপেক্ট অফ এডুকেশন ফ্যাসিলিটিস। আগেরটা আমাদের কি ছিল, রেন্ট ফ্রি,
ঠিক আছে, থাকতে যাওয়ার জন্য ছিল। এটা আমাদের কি আছে, এডুকেশন ফ্যাসিলিটির জন্য কি করে বার করতে হবে। তাহলে এটার ক্ষেত্রেও খুব সিম্পল ব্যাপার কি আছে, তাহলে আমাদের সর্বপ্রথম চেক করতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা মালিকের কিনা। মালিকের হয়ে গেল, এবার চেক করতে হবে সেটা নিজের সন্তানের জন্য সে নিচ্ছে কিনা, কর্মচারী বা পরিবারকে দিচ্ছে কিনা। ঠিক আছে, যদি নিজের সন্তানের জন্য নিয়ে থাকে তাহলে দুটো চেক করতে হবে। যদি খরচ প্রত্যেক মাসে সন্তানের জন্য 1000-এর কম হয়ে থাকে তাহলে কোনো কর লাগবে না, ট্যাক্স ফ্রি। ওকে, আর যদি 1000-এর বেশি হয়ে থাকে তখন আমাদের কি দেখতে হবে, ওই একই এলাকায় একটা অনুরূপ প্রতিষ্ঠানে যত খরচ হচ্ছে, ঠিক আছে, একটা বলা থাকবে। ঠিক আছে, ওই এলাকার মধ্যে অনুরূপ প্রতিষ্ঠানে কত খরচ হচ্ছে তাতে কি বাদ দিতে হবে, প্রত্যেক সন্তানের জন্য মাসে 1000 টাকা করে, যদি দুটো সন্তান থাকলে 2000 টাকা, এবং কর্মচারী যেই অর্থটা দিচ্ছে সেটাই হয়ে যাবে আমাদের কি ভ্যালুটা। যদি পরিবারের অন্য সদস্য হয়ে থাকে তাহলে একই এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম খরচ হচ্ছে তার থেকে মাইনাস কি করে দেবো, কর্মচারী যেই টাকাটা দিচ্ছে সেটাই হয়ে যাবে আমাদের কি পারকিউজিটস এর ভ্যালু এডুকেশনের ক্ষেত্রে। আর যদি সেটা নিজের না হয়ে থাকে তাহলে যা টাকা দিচ্ছে সেটাই আমাদের কি হয়ে যাবে, পারকিউজিটস এর ভ্যালু। ওকে, আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, অনেক সময় কি হয়ে থাকে, যে মালিক থাকে সে কর্মচারীকে কি হয় বিভিন্ন ট্রেনিং এ পাঠায়, বিভিন্ন ইংলিশ স্পিকিং ট্রেনিং, কোনো ম্যানেজমেন্টের ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, সফটওয়্যারের ট্রেনিং। তখন সেই যে প্রশিক্ষণের সুবিধাটা দিয়ে থাকে সেটা আমাদের ট্যাক্স ফ্রি হয়। ঠিক আছে, প্রশিক্ষণ না মানে স্কিল এনহান্স করার জন্য। ঠিক আছে, আর যদি নিয়োগকর্তা ধরো এমন একটা জায়গাতে গেছি আমরা নিজেরা খরচ করছি, ওইখানে জাস্ট বিলটা ওনার নামে করে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে ওই টোটাল বিল ভ্যালুটাই আমাদের কি হয়ে যাবে, পারকিউজিটস এর ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি কি বললাম, আমাদের এডুকেশনের ক্ষেত্রে চেক করতে হবে সেই সংস্থাটা মালিকের হয় কিনা। যদি মালিকের হয়ে থাকে তাহলে চেক করতে হবে সেটা আমার নিজের সন্তানের জন্য নিচ্ছে নাকি পরিবারের জন্য। যদি নিজের সন্তানের জন্য নিয়ে থাকে চেক করতে হবে 1000 টাকার কম খরচ হয়েছে তাহলে ট্যাক্স ফ্রি, কোনো ক্যালকুলেশনের দরকার নেই। তারপর যদি হয়ে থাকে এটা হলো 1000 টাকা করে বেশি, তখন কি করতে হবে, ওই এলাকার মধ্যে আমাদের কত খরচ হয় একটা স্কুলের মধ্যে সেটা দেওয়া থাকবে অঙ্কের মধ্যে, তার থেকে প্রত্যেক সন্তানের জন্য 1000 টাকা, দুটো থাকলে 2000 টাকা, এবং আদতে যেই টাকাটা কর্মচারী খরচ করে সেটা বাদ দিয়ে সেই ভ্যালুটা হয়ে যাবে ট্যাক্সের জন্য যাবে। আর যদি পরিবারের অন্য সদস্য থাকে তাহলে কি 1000 টাকাকে বাদ দিতে হবে না, ডাইরেক্ট যেই টাকাটা হচ্ছে আশেপাশে এডুকেশন ইনস্টিটিউটে লাগে তার থেকে আমরা যত টাকা পেমেন্ট করছি সেটাকে বাদ দিয়ে ভ্যালু। আর যদি অন্য ক্ষেত্রে হয়ে থাকে তো যেই টাকাটাই দিচ্ছে মানে মালিকের না সেই সংস্থাটা, তাহলে ধরো অন্য জায়গায় 20,000 টাকা খরচ, পুরো 20,000 টাকাটাই আমাদের কি হয়ে যাবে, পারকিউজিটস এর ভ্যালু। ঠিক আছে, আরেকটা কথা, যদি কোনো স্কিল এনহান্সমেন্টের জন্য মালিক তার কর্মচারীকে কোনো প্রশিক্ষণ দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওটা ট্যাক্স ফ্রি হয়ে যাবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি তাহলেই আমরা বুঝতে পারবো। কি বলেছে, দি এমপ্লয়ার অফ মিস্টার এক্স হ্যাজ অ্যারেঞ্জ ফর ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাট অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট in Kolkata. The total cost incurred for the 7,200 টাকা and the entire expense is being borne by employer. কি বলছে যে মিস্টার এক্স এর ম্যানেজমেন্ট ট্রেনিং এর জন্য একটা এডুকেশনাল ইনস্টিটিউটে কলকাতাতে, ঠিক আছে, তার এমপ্লয়ার কত 7,200 টাকা খরচ করে। তাহলে আমরা কি জানি প্রশিক্ষণ মানে ম্যানেজমেন্ট ট্রেনিং মানে কি স্কিল এনহান্সমেন্ট, তাহলে প্রশিক্ষণের সুবিধা সেটা এটা কি হয়ে যাবে আমাদের করমুক্ত হয়ে যাবে। তার জন্য দেখো এখানে এটা কি হয়ে গেছে আমাদের ট্যাক্স ফ্রি হয়ে গেছে। ওকে, তারপর আমাদের কি আছে, মিস্টার এমস এমপ্লয়ার ইজ দ্য ওনার অফ অ্যান এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড মিস্টার এমস টু চিলড্রেন আর স্টাডিং অ্যাট দ্যাট ইনস্টিটিউশন। মানে মিস্টার এম এর যে এমপ্লয়ার তার একটা এডুকেশন ইনস্টিটিউশন আছে মানে স্কুল টুল আছে, ঠিক আছে, তার সেখানে মিস্টার এম এর কি কটা দুটো বাচ্চা পড়ে, ঠিক আছে, দুটো বাচ্চা পড়ে, ঠিক আছে। দি রিজনেবল কস্ট অফ স্টাডিং এট সাচ ইনস্টিটিউশন ইজ 2,200 টাকা। তাহলে 2,200 টাকা কি, সেটা রিজনেবল কস্ট, মানে ওই যেটা আমরা বললাম না যে আমাদের আশেপাশে ইনস্টিটিউটে যত টাকা খরচ হচ্ছে, এই যে একই এলাকার অনুরূপ প্রতিষ্ঠানে যত টাকা খরচ সেটা 2,200 টাকা। ঠিক আছে, এবং মিস্টার এম ইজ পেড 750 টাকা মান্থলি। তাহলে আমাদের ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে এটা খুবই সিম্পল। তাহলে আমরা কি বলেছিলাম যে যখনই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কর্মদাতা নিজের আছে, এক্ষেত্রে আমার সন্তানের জন্য মানে কথার কথা বলছি যে এমপ্লয়ি তার সন্তানের জন্য, তাহলে কি করতে কি হয়ে যাবে, এক্ষেত্রে অনুরূপ প্রতিষ্ঠানের খরচ থেকে কি করতে হবে, মাইনাস দিতে হবে কি মাসিক 1000 টাকা এবং কর্মচারীর দেওয়া অর্থ। কি করতে হবে, তাদের অনুরূপ প্রতিষ্ঠানে কত খরচ হচ্ছে 2,200 টাকা, ঠিক আছে, দুটো সন্তানের জন্য 1 বছরের, এইটাকে নেব, তার থেকে কি বাদ দিতে বলেছিলাম 1000 টাকা করে দুটো সন্তানের জন্য 1 বছরের, এবং প্রত্যেক মাসে 850 টাকা করে, ঠিক আছে, 1 বছরের খরচ। ওকে, তাহলে এই পার্টটা আমাকে ক্যালকুলেট করলে কত আছে, 18,600 টাকা। তাহলে এই পার্টটা ক্যালকুলেট করলে আমাদের কত আসছে, 18,600 টাকা। ঠিক আছে, এখানে স্যার 2 গুণ করলেন না কেন, মানে 850 টাকাটা পুরোটাই মানে পুরো দুটো সন্তান মিলিয়ে, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর আমাদের কি আছে, মিস্টার কে এমপ্লয়ার ডাইরেক্টলি পেজ দ্য এডুকেশন এক্সপেন্সেস অফ হিজ চাইল্ড হুইচ অ্যামাউন্ট টু 10,800। তার মানে কি নিয়োগকর্তা নিজে মিটিয়ে দিচ্ছেন, যদি সব খরচ শিক্ষা মিটিয়ে দেন ডাইরেক্টলি পেড, তাহলে পুরো টাকাটাই আমাদের কি হবে মানে অন্য ক্ষেত্রে পড়ছে, সেটাই আমাদের হয়ে যাবে এডুকেশনের ক্ষেত্রে পারকিউজিটস এর ভ্যালু। তাহলে 10,800 টাকাটা পুরোই আমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসগুলোকেই মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, যে পারকিউজিটস গুলো আমাদের কি আছে এক্সামে আসবে। ঠিক আছে, তো এক্সামে আসার পারকিউজিটস গুলো আমাদের পুরোটা কি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমাদের এখানে উদাহরণে দেখতে পাচ্ছ কিছু কমন ট্যাক্স ফ্রি পারকিউজিটস কি আছে, হাসপাতালের চিকিৎসা, কর্মচারী তাদের পরিবারের জন্য কোনো চিকিৎসা দিলে সেটা করমুক্ত, মোবাইল ফোন ব্যবহার করলে, ল্যাপটপ বা কম্পিউটার জন্য দিলে, ঠিক আছে, চা স্ন্যাক্স, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র দিলে আমাদের কি হয়ে যায়, এগুলো সব করমুক্ত থাকে। ঠিক আছে, মানে এমনি নর্মাল পারপাসের জন্য ল্যাপটপ বা কম্পিউটার সাধারণত দিয়ে দিলে, ঠিক আছে, ওইগুলো আমাদের করমুক্ত হয়ে থাকে। তাহলে আমরা কি পারকিউজিটসটা পুরোটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের এই চারটাকে মেনটেন করতে হবে, আর এডুকেশনের ক্ষেত্রে তো বলেই দিলাম।
তো পার্কিউজিসটা আমরা পুরোটা কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটাতে আমি চেষ্টা করলাম যতটা ইজিভাবে তোমাদের পার্কিউজিসটা বোঝানো যেতে পারে, ঠিক আছে। তো অনেক সময় হয়ে থাকে প্রচুর নিয়ম, তো অনেক কনফিউজ হয়ে যায়, তার জন্য তোমরা এই চারটা মনে রাখবে এবং এডুকেশনের ক্ষেত্রে যেটা বললাম তো সেটা মনেই রাখবে। এবং তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করো, ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। তোমরা কমেন্ট না করলে আমি মোটিভেশন পাবো না। এবং লাইকও করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এবং যদি কোনো প্রবলেম হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সমস্ত কমেন্ট চেক করি এবং উত্তর দিয়ে থাকি, লাইকসও করি, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।